বরাবরের মতোই সরকার এবং সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর বলা যায় ভণ্ডামির আর একটা প্রমাণ পাওয়া গেল এই ঈদের ছুটির মধ্যে। নিশ্চয়ই ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি ইসরায়েল থেকে দুটো কার্গো বিমান বাংলাদেশে এসেছিল এবং তারা বাংলাদেশ ছেড়ে গেছে, এবং সে সময় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু পরবর্তীতে তারা জানিয়েছে এই বিমান দুটো কেন বাংলাদেশে এসেছিল। হয়তো গল্পটা তৈরি করতে তাদের সময় লাগছিল, এই কারণে সাথে সাথে তারা উত্তর দেয়নি, কিন্তু পরে তারা জানিয়েছে। তারা কি জানিয়েছে সেই জায়গাটাতে আসবো। এবং জুলকারনাইন সায়ের খান সামির একটা টুইট থেকে মূলত এই রিপোর্টটা করেছিল মানবজমিন। আমি মানবজমিনের রিপোর্টটা পড়বো। আমরা অনেকেই হয়তো রিপোর্টটা পড়ে ফেলেছি ইতিমধ্যেই, যারা পড়েনি তারা এই রিপোর্টটা একটু শুনবো। এবং এ কারণে আমি রিপোর্টটা পড়ছি কারণ এই রিপোর্টের শেষ লাইন থেকেই আমরা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ যে ভণ্ডামিটা করেছে, সরকার যে ভণ্ডামিটা করেছে সেটার প্রমাণ পাবো। এবং তারপর আমরা দেখব তারা কি বলার চেষ্টা করছে এবং বাস্তবতাটা কি। আসলে ইসরায়েল থেকে যে দুটো কার্গো বিমান বাংলাদেশে এসেছিল তারা কেন বাংলাদেশে এসেছিল সেটা খুঁজে বের করার আমরা চেষ্টা করব। রিপোর্টটা দেখি, যেটা জুলকারনাইন সায়ের খান সামির টুইট থেকে যেটা নেওয়া হয়েছে সেই রিপোর্টটা মানবজমিন থেকে আমি পড়ি। ঈদের মাঝেই বাংলাদেশের বুকে ঘটে গেল নজিরবিহীন একটি ঘটনা। ঈদের ছুটির সময় যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের প্রিয়জনের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছিল, তখন একটি অভূতপূর্ব এবং গোপনীয় ঘটনা ঘটে যায় দেশের বুকে। প্রথমবারের মতো 24,115 ঘনফুট বা 108 গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম দুটি বোয়িং 747-400 BCF বিমান ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড USA দ্বারা নিবন্ধিত ও পরিচালিত পণ্যসম্ভার বিমানটি ফ্লাইট নাম্বার N8806 7 এপ্রিল 1923 ঘন্টা উড়ে তেল আবিব থেকে ঢাকায় অবতরণ করে এবং একই দিনে ঢাকা থেকে ছেড়ে যায়। ফ্লাইট নম্বর N8848 NCR 848 এর অধীনে একই কোম্পানির দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি 1954 ঘন্টা উড়ে 11 এপ্রিল সরাসরি তেল আবিব থেকে ঢাকায় আসে এবং 12 এপ্রিল ঢাকা ছেড়ে যায়। যদিও দুটি ফ্লাইটই সরাসরি তেল আবিব থেকে ঢাকা এসেছিল, তারা বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের শারজা বিমানবন্দরে তাদের পরবর্তী স্টপেজ করে। যদিও বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, সাম্প্রতিক অতীতে অনুসন্ধানকারী প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্পাইওয়্যার সংগ্রহ করেছে। এই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। তবে এর আগে ইসরায়েল থেকে বাংলাদেশের সরাসরি ফ্লাইটের কোনো নজির নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাক্তন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন যে জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশে পণ্য বহনকারী ইসরায়েল ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা, কারণ দুদেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন। তিনি একাধিকবার প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন ইসরায়েল আক্ষরিক অর্থে ফিলিস্তিনে গণহত্যা করছে। আজ অবধি ইসরায়েলি হামলায় 33,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার মধ্যে 25,000 নারী ও শিশু। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুটি ফ্লাইটের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। আমি এই লাইনটা আরেকবার পড়ি কারণ এই লাইনের রেফারেন্সেই আমি পরবর্তী রিপোর্টটা পড়ব, যেখানে তারা আবার ব্যাখ্যা করছে কেন এই ফ্লাইট দুটি বাংলাদেশে এসছিল। এখানে বলছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচক দুটি ফ্লাইটের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এই বেবিচক বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষই পরে ব্যাখ্যা করছে কেন এই ফ্লাইট দুটি বাংলাদেশে এসছিল। তাহলে সাথে সাথে যখন জুলকারনাইন সায়ের খান সামির এক্স থেকে যখন রিপোর্টটা আসলো, মানবজমিন যখন রিপোর্টটা করলো, তখন যখন প্রশ্ন করা হলো তাদের কাছে, বেবিচকের কাছে, তখন তারা উত্তর দিতে রাজি হয়নি। কেন? তাহলে তাদেরকে কি গল্পটা বানাতে সময় লাগছিল? কারণ একটা কার্গো বিমান যদি বাংলাদেশে আসে সেই সম্পর্কে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে অবশ্যই তথ্য থাকতে হবে। সুতরাং শুরুতে তারা যখন মন্তব্য করতে রাজি হয়নি এবং পরবর্তীতে তারা ব্যাখ্যাটা দিয়েছে,
আমরা ধরেই নিতে পারি এই ব্যাখ্যাটা তৈরি করতে সময় লাগছিল। তারা হয়তো ধরে নিয়েছিল এ ধরনের কোনো রিপোর্ট সামনে আসবে না, ফলে তারা আগে থেকে গল্পটা তৈরি করেনি, কিন্তু পরবর্তীতে তারা গল্পটা তৈরি করেছে। এ কারণে সাথে সাথে উত্তর না দিলেও পরে তারা ব্যাখ্যা করেছে। তারা কি ব্যাখ্যা করছে সেটা একটু দেখে নেই। চ্যানেল 24 থেকে পড়ি, ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় ফ্লাইট অবতরণের কারণ জানালো বেবি চক। ইসরায়েলের তেল আবিব থেকে সম্প্রতি সরাসরি একটি ফ্লাইট, দুঃখিত দুটি ফ্লাইট হবে এখানে অ্যাকচুয়ালি, ঢাকায় অবতরণ করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক। শনিবার বেবি চকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন সংস্করণে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অর্থাৎ মানবজমিন বলছে তারা জানতে চেয়েছিল বেবি চকের কাছে, কিন্তু তারা তখন উত্তর দিতে রাজি হয়নি। বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত 7 এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে সন্ধ্যা 7:22 ঢাকায় অবতরণ করে এবং কার্গো নিয়ে রাত 11:55 ঘটিকায় ঢাকা থেকে উড্ডয়ন করে, এবং অপরটি গত 11 এপ্রিল তারিখ রাতে ঢাকায় অবতরণ ও মধ্যরাত 12:30টায় কার্গো নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে। দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত এবং ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজা এবং ইউরোপের একটি গন্তব্য গিয়েছে, কিন্তু ইউরোপের কোন গন্তব্য গিয়েছে সেটা তারা এখানে বলছে না। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের কোনো ঘটনা ঘটেনি। এতে আরও বলা হয়েছে, ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচ্য। এরূপ সংবাদ পরিবেশন হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। সরকার বলবার চেষ্টা করছে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে এই সরকারটা যে কিভাবে এই দেশের জনগণকে বিভ্রান্ত করছে। কারণ যখন গাজায় অ্যাটাকটা শুরু হলো তারপর থেকে দফায় দফায় আমাদের তথাকথিত সরকারের প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী দফায় দফায় তিনি ইসরায়েলের সমালোচনা করেছেন। তিনি গণহত্যা হচ্ছে ফিলিস্তিনে সেটার কথা বলেছেন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন। অথচ ফিলিস্তিনের সাথে তার বিগত সরকার 2018 সালের সরকার কীভাবে সম্পর্ক স্থাপন করেছে সেগুলো তো আমাদের সামনে এসছে। 2021 সালে আমরা দেখেছি এতগুলো বছর ধরে যেখানে বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ ছিল এটা ভ্যালিড পৃথিবীর যে কোনো দেশে এক্সেপ্ট ইসরায়েল, সেটা তুলে দেওয়া হয়েছে 2021 সালে। অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রক্রিয়ার মধ্যে এই সরকার ছিল, এবং এই সরকার যে এখনও আছে সেটার প্রমাণ এই দুটো কার্গো বিমানের বাংলাদেশে অবতরণ এবং বাংলাদেশ থেকে উড়ে যাওয়া। কি হতে পারে সেই আলোচনায় আসছি। তার আগে ইসরায়েলের সাথে এর আগে কি ধরনের সম্পর্ক আসলে এই সরকার তৈরি করার চেষ্টা করছে এবং কেন করেছে সেই জায়গাটা একটু বুঝি। 2021 সালে একবার আমাদের সামনে খবর প্রকাশিত হলো, বাংলাদেশে যে স্পাইওয়্যারগুলো বিক্রি করছিল ইসরায়েল সেটা তারা বন্ধ করে দিয়েছে। যে কোম্পানিটা তখন বিক্রি করছিল তারা তখন সেটা বন্ধ করেছে, কারণ বাংলাদেশে এই স্পাইওয়্যার ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পরবর্তী 2023 সালে হারেছে, এটা ইসরায়েলের পত্রিকা, সেখানে খবর প্রকাশিত হলো 2023 সাল। আমরা খেয়াল করব ইলেকশনের ঠিক কিছুদিন আগে নতুন করে আবার এই সরকার আরেকটা কোম্পানি থেকে তারা স্পাইওয়্যার কিনেছে, অর্থাৎ মোবাইলে আড়ি পাতার যন্ত্র। অর্থাৎ বিরোধীরা কে কোথায় কার সাথে কথা বলেন, কোথায় অবস্থান করেন, তাদের গতিবিধি সব কিছু নজরদারি করবার জন্য স্পাইওয়্যার করেছে। এবং এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় তো ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল এবং দিন তারিখ সহ কবে কোথায় ডিল হয়েছে, কে কার সাথে ডিল করেছে, প্রত্যেকটা জিনিস সেখানে উঠে এসছে। ইসরায়েল থেকে এই সরকার যে স্পাইওয়্যার কিনেছে, পেগাসাস কিংবা আরও অন্যান্য স্পাইওয়্যার যেগুলো ইসরায়েল তৈরি করে, ইসরায়েলের একাধিক কোম্পানির সাথে তারা ডিল করেছে, সেই খবরগুলো তো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসছে। এমনকি হারেসের মতো পত্রিকা যেটা ইসরায়েলের গণমাধ্যম, সেখানে পর্যন্ত খবর প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের এই সরকার, হাসিনা সরকার অবৈধ স্পাইওয়্যার অবৈধভাবে ইসরায়েল থেকে কিনছে। এবং এর মধ্যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথমে উত্তরে দিতে পারছে না যে এই দুটো কার্গো কেন বাংলাদেশে এসছে। এবং আমরা জানি ইসরায়েল থেকে বাংলাদেশে
তেমন কোনো পণ্য আমদানির বিষয় কখনো আমাদের সামনে আসেনি এক্সেপ্ট দিস স্পাইওয়্যার। তাহলে ওই কার্গো বিমানে কি স্পাইওয়্যার ছিল? আর একটা বিষয় আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, এই কার্গো বিমান দুটো মার্কিন যুক্তরাষ্ট্রের, সে কথা বলছে বেবিচক, এবং বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের বিমান চলাচলের আমাদের চুক্তি রয়েছে, ফলে এটা হতে পারে। কিন্তু তাদের এই দুটো ফ্লাইটকেই, দুটো কার্গো বিমানকেই কেন তেল আবিব থেকেই আসতে হবে? এবং তেল আবিব থেকে যখন তারা এসছে বাংলাদেশে, আসার সময় তারা কোথাও দাঁড়ায়নি। তেল আবিব থেকে সরাসরি তারা 19 ঘন্টারও বেশি সময়, একটা ফ্লাইট তো 20 ঘন্টা, তারা সরাসরি এসে বাংলাদেশে ঢুকেছে। কেন? তারা কোথাও ট্রানজিট নেয়নি, কিন্তু যাবার সময় তারা সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট নিয়েছে, এবং সেখান থেকে ইউরোপের কোন দেশে এটার আলটিমেট ডেস্টিনেশন আসলে কোথায় সেটাও কিন্তু বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বলতে পারছে না। এবার আসি, তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে বেবিচক, সেটা কতটুকু সম্ভব সেটা একটু আমরা দেখি। তারা বলছে তৈরি পোশাক মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কোনো একটা দেশে, সে দেশের নাম তারা উল্লেখ করেনি, কিন্তু কোনো একটা দেশে তৈরি পোশাক নিয়ে যাওয়ার জন্য কার্গো বিমান দুটো এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কার্গো বিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে না এসে তেল আবিব থেকে, অর্থাৎ ইসরায়েল থেকে বাংলাদেশে এসছে, মেনে নিলাম। কিন্তু বাংলাদেশ থেকে তৈরি পোশাক যদি কার্গো বিমানে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় কিংবা ইউরোপে পাঠানো হয়, মধ্যপ্রাচ্যে আমাদের তৈরি পোশাকের যে দাম পার ইউনিট, যে দাম আমরা পাই, তাতে কার্গো বিমানে যদি আমরা পাঠাই তাহলে লাভ যেটুকু হওয়ার কথা ছিল তার থেকে 10 গুণ লস হবে আমাদের। জাহাজে যখন শিপমেন্টগুলো হয় তখন জাহাজে যেহেতু ফ্রেট কস্ট কম, এই কারণে আমরা ব্যবসা করতে পারি। কিন্তু আমরা যদি বিমানে পাঠাতে চাই, কার্গো বিমানে, যেই কার্গো বিমান আবার 20 ঘন্টা ফ্লাই করে বাংলাদেশে আসবে, তারপর আবার তারা এখান থেকে তৈরি পোশাক নিয়ে মধ্যপ্রাচ্যে যাবে এবং ইউরোপে যাবে, এটা যদি হয় তাহলে পার ইউনিটে যে খরচ পড়বে ফ্রেট কস্ট, তাতে প্রফিট তো দূরের কথা, প্রফিটের 10 গুণ লস হবে। এবং কোন কোম্পানির কোন অর্ডারের শিপমেন্ট হলো সে ব্যাপারে বেবিচক তো কিছু বলে নাই। তাহলে এখন আপনাদেরকে বলতে হবে কোন অর্ডারের, কোন এলসির অ্যাগেনস্টে, কোন প্রতিষ্ঠানের তৈরি পোশাক আপনি মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন এই কার্গো বিমান দুটোতে, এটা বলতে হবে। কারণ এটা আপনি বলতে পারবেন না। কারণ যেটা বলছিলাম, কার্গো বিমানে যদি আপনি এভাবে পাঠাতে চান এবং যেখানে আপনি 20 ঘন্টা ফ্লাই করে নিয়ে এসছেন, সেই কার্গো বিমানে যদি আপনি মধ্যপ্রাচ্যে তো আমরা যে দাম পাই তাতে সম্ভবই না। এমনকি ইউরোপের বাজারেও আমরা যে দাম পাই তাতেও কার্গো বিমানে করে আপনি কোনোভাবেই তৈরি পোশাক আপনি বিক্রি করতে পারবেন না, এবং বিক্রি করে কোনোভাবেই আপনি টিকে থাকতে পারবেন না। সুতরাং কোনো প্রতিষ্ঠান এই রিস্কটা নেবে না যে দুটো কার্গো বিমানে করে তারা তৈরি পোশাক রপ্তানি করবে। ফলে আমরা ধরে নিতে পারি, এবং যেহেতু প্রথমবার মানবজমিন যখন প্রশ্ন করেছে, তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছে, তখন তারা কোনো কথা বলতে রাজি হয়নি, এবং তারপর তারা একটা গল্প তৈরি করে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে, এবং সেই বিজ্ঞপ্তি শুরুতেও তারা বলেছে তাদের দৃষ্টিগোচর হয়েছে এই রিপোর্টগুলো, অথচ মানবজমিন তো বলছে তারা সরাসরি তাদেরকে প্রশ্ন করেছিল। তার মানে এখানেও তো তারা একটা ধান্দাবাজি করেছে। এই সরকার তো একটা 420 সরকার, এবং এই সরকার প্রধানও যে কয়েকদিন পরপরই মায়াকান্না কাঁদেন, কয়েকদিন পরপরই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন, এবং এর সাথে আবার বিরোধীদেরকেও মিলিয়ে কথা বলবার চেষ্টা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাটাক করে কথা বলবার চেষ্টা করেন। কত বড় ভণ্ডামি যে তারা করতে জানে সেটা এই ঘটনায় আরেকবার আমাদের সামনে প্রমাণিত হল। সুতরাং এই সরকার যা বলে, যদিও এটা নতুন করে বলবার কিছু নেই, সরকার যা বলে, সরকার প্রধান বা অন্যান্য মন্ত্রীরা যে যাই বলে সেটাকে এই দেশের জনগণ বিশ্বাস করে না, এবং সেটা তারা আরও একবার প্রমাণ করলো। সুতরাং আমরা ধরে নিতে পারি যে কার্গো বিমান দুটো এসছে, সেটার ব্যাপারে বেবিচক যেটা বলছে সেটা ডাহা মিথ্যা কথা। এবং ভয়ের ব্যাপার হচ্ছে এই কার্গো বিমান দুটোতে এমন কি আসতে পারে যে 20 ঘন্টা তেল আবিব থেকে সরাসরি উড়িয়ে সেটাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।